সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সুস্থ ও নিরাপদে আছো। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইন ভিত্তিক এই যুক্তিবিদ্যা ক্লাসে আজকে তোমরা যারা যুক্ত আছো তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ক্লাসটির সাথে আজকে যুক্ত আছি আমি একেএম আবু সাইদ সাইফুল্লাহ, প্রভাষক দর্শন, ঢাকা স্টেট কলেজ। শিক্ষার্থীরা, ক্লাসটির শুরুতে আমরা পাঠ পরিচিতিটি জানব। আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। অধ্যায়টির নাম হলো যুক্তিবিদ্যা পরিচিতি। আজকে এই অধ্যায়টির উপর আমাদের পঞ্চম ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে এবং এটি হচ্ছে এই অধ্যায়ে আমাদের সর্বশেষ ক্লাস। তো আশা করি তোমরা আজকের এই ক্লাসটি মনোযোগের সহিত করতে সক্ষম হবে। তবে ক্লাসটি শুরুর পূর্বে গত ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো থেকে আমি তোমাদের কিছু পূর্বজ্ঞান যাচাই করে নিব। এইটা দেখার চেষ্টা করব যে গত ক্লাসের আলোচনাগুলো তোমাদের কতটুকু স্মরণে আছে। তো এক্ষেত্রে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব তোমাদেরকে। আশা করি তোমরা সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবে। তো গত ক্লাসে আমরা যুক্তিবিদ্যার স্বরূপ বা প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখান থেকে তোমাদের নিকট আমার প্রথম প্রশ্নটি হলো, যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা? অর্থাৎ যুক্তিবিদ্যাকে আমরা বিজ্ঞান বলবো নাকি কলার অন্তর্ভুক্ত বলে ধরে নিব? যুক্তিবিদ্যা আসলে একাধারে একটি বিজ্ঞান ও কলা উভয়ই। আশা করি তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছ। কারণ যুক্তিবিদ্যা যেমন আমাদেরকে চিন্তা পদ্ধতি এবং তার কতগুলো নিয়ম সম্পর্কে জ্ঞান দান করে, সেজন্য যেমন সেটি বিজ্ঞান, পাশাপাশি সেই নিয়মাবলীগুলো কিভাবে বাস্তবে প্রয়োগের মাধ্যমে আমরা সত্য ও মিথ্যার মধ্যে প্রভেদ তৈরি করতে পারি কিংবা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করতে পারি, তারও কলাকৌশল শিক্ষাদান করে। তাই আমরা যুক্তিবিদ্যাকে একাধারে কোনটির অন্তর্ভুক্ত করব? আমরা যুক্তিবিদ্যাকে একাধারে বিজ্ঞান এবং কলা দুটোরই অন্তর্ভুক্ত করব। তো এ পর্যায়ে আরেকটি যেটি প্রশ্ন, সেটি হচ্ছে যুক্তিবিদ্যাকে ব্যবহারিক বিজ্ঞান বলা হয় কেন? অর্থাৎ যুক্তিবিদ্যাকে কেন আমরা একটি ব্যবহারিক বিজ্ঞান বলবো? অর্থাৎ যে বিজ্ঞানটা বাস্তবে প্রয়োগ করা যায় সেটাই হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান। তো কেন আমরা যুক্তিবিদ্যাকে ব্যবহারিক বিজ্ঞান বলবো? আমরা এজন্য যুক্তিবিদ্যাকে ব্যবহারিক বিজ্ঞান বলবো যে নির্ভুল চিন্তার নিয়মাবলী আবিষ্কার ও নির্দেশ করাই কেবল যুক্তিবিদ্যার কাজ নয়, পাশাপাশি যুক্তিবিদ্যা ব্যবহারিক জীবনে ভ্রান্তি পরিহার ও সত্যের সন্ধানে এর বাস্তব প্রয়োগ করারও শিক্ষাদান করে, বা এটাই হচ্ছে যুক্তিবিদ্যার লক্ষ্য ও উদ্দেশ্য। তাই যুক্তিবিদ্যা হচ্ছে একটা ব্যবহারিক বিজ্ঞান। অর্থাৎ যুক্তিবিদ্যা কেবল জ্ঞান দান করেই তার আলোচনাকে সীমিত রাখে না, সে সেই জ্ঞানটিকে অর্থাৎ চিন্তার নিয়মাবলী যেগুলো সে আবিষ্কার করে সেগুলোকে বাস্তব জীবনে আমরা প্রয়োগের মাধ্যমে কিভাবে ভুল ভ্রান্তিটা পরিহার করতে পারি এবং সত্যকে অর্জন করতে পারি সেটার শিক্ষা দেওয়া যুক্তিবিদ্যার আসলে লক্ষ্য ও উদ্দেশ্য, বা তার বাস্তবে প্রয়োগের কলাকৌশল শিক্ষা দিয়ে থাকে যুক্তিবিদ্যা। তাই আমরা যুক্তিবিদ্যাকে কি বলবো? একটা ব্যবহারিক বিজ্ঞান। অর্থাৎ যুক্তিবিদ্যার জ্ঞানটাকে আমরা বাস্তবে কাজে লাগাতে পারি। তো আশা করি এই প্রশ্নটার উত্তরও তোমরা সঠিকভাবেই দিতে সক্ষম হয়েছ। তো এই পর্যায়ে আমরা আজকের পাঠ নিয়ে জানব। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যুক্তিবিদ্যার পরিধি ও বিষয়বস্তু। অর্থাৎ যুক্তিবিদ্যার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলো আমরা জানব
এবং এর সীমা বা পরিসীমাটিও জানার চেষ্টা করব। তো প্রত্যাশা করছি আজকের এই পাঠ থেকে তোমরা যে শিখন ফলগুলো অর্জন করবে সেগুলো হলো, তোমরা যুক্তিবিদ্যার ধারণা ব্যাখ্যা করতে পারবে, 2 যুক্তিবিদ্যার পরিধি নির্ণয় করতে পারবে, এবং গ যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু বর্ণনা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা আজকের মূল আলোচনায় যাই। প্রথমেই আমরা যুক্তিবিদ্যার ধারণা নিয়ে পুনরায় আরেকটু আলোচনা করে নেব। তোমরা জানো যে ব্যুৎপত্তিগত বিশ্লেষণের দিক থেকে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। চিন্তার বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা কোন ধরনের চিন্তা নিয়ে আলোচনা করে? যুক্তিবিদ্যা আলোচনা করে অনুমানমূলক চিন্তা নিয়ে। তাই এটাই যুক্তিবিদ্যার হচ্ছে মূল আলোচ্য বিষয়। তবে অনুমানটি যেহেতু মানসিক প্রক্রিয়া, তাই যুক্তিবিদ্যা কি করে? এই অনুমানের ভাষায় প্রকাশিত যে রূপ, যাকে আমরা যুক্তি বলি, সেটা নিয়েও আলোচনা করে থাকে। তাই বলা হয় যে অনুমান যেহেতু একটি মানসিক প্রক্রিয়া এবং এটি কেবল মনের মধ্যেই সংগঠিত হয়ে থাকে, এই মানসিক প্রক্রিয়ার তথা অনুমানের ভাষায় প্রকাশিত রূপই হলো যুক্তি। আর যুক্তিবিদ্যার মূল লক্ষ্যই হলো এই অনুমান বা যুক্তির সত্যাসত্য বিচার করা, বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করা। আর সেটা করতে গিয়ে যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে বা সত্যের আদর্শকে একটা মানদণ্ড হিসেবে গ্রহণ করে চিন্তা পদ্ধতির কতকগুলো সাধারণ নিয়ম কানুন সে প্রণয়ন করে এবং সেগুলোর মূল্য নিরূপণও করে। পাশাপাশি সেগুলো কিভাবে ব্যবহারিক জীবনে প্রয়োগ করে আমরা সত্যকে লাভ করতে পারি তারও শিক্ষা প্রদান করে। আমরা কিভাবে চিন্তা করি সেটা ব্যাখ্যা করা যুক্তিবিদ্যার কাজ নয়, বরং আমাদের চিন্তার মূল্যায়ন করাই যুক্তিবিদ্যার কাজ। বা আমরা কিভাবে চিন্তা করলে সত্যকে অর্জন আর মিথ্যাকে বর্জন করতে পারি, কিংবা আমরা আমাদের কিভাবে চিন্তা করা উচিত তারই দিক নির্দেশনা প্রদান করাই যুক্তিবিদ্যার প্রধান কাজ। তাহলে আমরা যে চিন্তাগুলো করি সেটা ব্যাখ্যা করা যুক্তিবিদ্যার কাজ নয়, বরং কিভাবে চিন্তা করলে আমরা সত্যকে অর্জন করতে পারবো, মিথ্যাকে বর্জন করতে পারবো, তার শিক্ষা দান করে হচ্ছে যুক্তিবিদ্যা। বা আমাদের চিন্তাগুলোর যুক্তিবিদ্যা কি করে? মূল্যায়ন করে যে আমাদের চিন্তাগুলো সঠিক না ভুল। তাহলে এজন্য যুক্তিবিদ্যাকে আমরা বলে থাকি যে যুক্তিবিদ্যা একটি মূল্যায়নকারী বিদ্যা, কারণ যুক্তিবিদ্যা আমাদের চিন্তার মূল্যায়ন করে। তো আশা করি তোমরা এই আলোচনাটি বুঝতে পেরেছ, যদিও এটি পূর্বেও আমরা আলোচনা করেছি। তো এ পর্যায়ে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার পরিধি ও বিষয়বস্তু। তো জ্ঞানের প্রতিটি শাখারই নির্দিষ্ট কিছু আলোচ্য বিষয় থাকে, যার মধ্যে ওই শাখাটি তার আলোচনা ও অনুসন্ধান কার্য সীমাবদ্ধ রাখে। তো জ্ঞানের কোনো শাখার এরূপ সুনির্দিষ্ট ও নির্ধারিত আলোচনার ক্ষেত্রকে ওই শাখার বিষয়বস্তু বা পরিধি বলে। একটি পৃথক জ্ঞানের শাখা হিসেবে যুক্তিবিদ্যারও কিছু নিজস্ব আলোচ্য বিষয় আছে। আমরা জানি যে যুক্তিবিদ্যার মূল ও প্রধান আলোচ্য বিষয় হলো অনুমানমূলক চিন্তা বা সবিচার চিন্তা। তবে এর সাথে সম্পৃক্ত আরও কিছু বিষয় নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। তো এ পর্যায়ে আমরা যুক্তিবিদ্যার সেই আলোচ্য বিষয়গুলো এবং পরিধিটি জানার চেষ্টা করব। অর্থাৎ প্রত্যেকটি শাখা যেমন তার নিজস্ব কিছু আলোচ্য বিষয় থাকে, জ্ঞানের প্রতিটি শাখাই যেমন তার সুনির্দিষ্ট কতগুলো বিষয় নিয়ে আলোচনা করে থাকে, তো যুক্তিবিদ্যারও তেমনি সুনির্দিষ্ট কতগুলো আলোচনার বিষয় আছে। তো সেগুলোই এবার আমরা জানার চেষ্টা করব। প্রথম সেটি হচ্ছে পরোক্ষ জ্ঞান। অর্থাৎ যুক্তিবিদ্যাই পরোক্ষ জ্ঞান নিয়ে আলোচনা করে। তো তোমরা দেখো যে যুক্তিবিদ্যা আমাদের সঠিক যুক্তি পদ্ধতি সম্পর্কে জ্ঞান দান করে। এক্ষেত্রে যুক্তিবিদ্যা জ্ঞানের স্বরূপ ও উৎসগুলো নিয়ে আলোচনা করে। জ্ঞান 2 প্রকার, যথা প্রত্যক্ষ ও পরোক্ষ। প্রত্যক্ষ জ্ঞান প্রমাণের প্রয়োজন পড়ে না, কিন্তু পরোক্ষ জ্ঞান প্রমাণ সাপেক্ষ। যুক্তিবিদ্যা এই পরোক্ষ জ্ঞান নিয়েই আলোচনা করে, কারণ যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো অনুমান, আর অনুমানের মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি তা হলো পরোক্ষ জ্ঞান। অর্থাৎ জ্ঞান 2 ধরনের হয়, যেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান এবং পরোক্ষ জ্ঞান।
প্রত্যক্ষ জ্ঞানটা সরাসরি এই জ্ঞান লাভ করা যায়, এটার প্রমাণের আমাদের প্রয়োজন পড়ে না বা এটাকে প্রমাণ করতেও হয় না। কিন্তু পরোক্ষ জ্ঞান যেটা যেটা আমরা অন্য মাধ্যম থেকে পেয়ে থাকি, সেই জ্ঞানটি প্রমাণের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে সেই ধরনের জ্ঞান অর্জনে আমাদের সাহায্য করে কে? যুক্তিবিদ্যা। এবং সেটা কিভাবে? সেটা অনুমানের মাধ্যমে, অর্থাৎ অতীত ও বর্তমানের উপর ভিত্তি করে যখন ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত প্রদান করব, এবং সেই সিদ্ধান্তের ভিত্তিটা যখন অতীত ও বর্তমান থাকবে, সেই ধরনের ঘটনা, অর্থাৎ অতীত ও বর্তমানে যে ধরনের ঘটনা ঘটেছে সেগুলোর ভিত্তিতে যখন আমরা ভবিষ্যতের কোনো ঘটনা সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করব, তখন সেটা হবে অনুমান। এবং এই অনুমানের মাধ্যমে এভাবে আমরা যে জ্ঞানটি লাভ করে থাকি সেটি আসলে প্রত্যক্ষ জ্ঞান হয় না, কারণ এটা তো আর সরাসরি লাভ করা যায় না, তাই সেটা হয় পরোক্ষ জ্ঞান। তো এই পরোক্ষ জ্ঞান নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। আর কি নিয়ে আলোচনা করে যুক্তিবিদ্যা? আর যেটি নিয়ে আলোচনা করে সেটি হচ্ছে অনুমান বা অনুমানমূলক চিন্তা। তো যুক্তিবিদ্যাকে বলা হয় একটি চিন্তার বিজ্ঞান। চিন্তা কথাটি অত্যন্ত ব্যাপক। মনোবিজ্ঞানে চিন্তা বলতে স্মৃতি, কল্পনা, অনুমান ইত্যাদি বিভিন্ন মানসিক প্রক্রিয়াকে বোঝানো হয়, কিন্তু যুক্তিবিদ্যায় চিন্তা বলতে কেবল অনুমানকেই বোঝানো হয়। আর তাই কেবল অনুমান বা অনুমানমূলক চিন্তাই হলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়, অপরাপর চিন্তা নয়। অর্থাৎ মনোবিজ্ঞানে আমরা দেখি যে চিন্তা অনেক ধরনের। স্মৃতিমূলক চিন্তা, যেটা আমাদের অতীতের কোনো বিষয় নিয়ে চিন্তা করি আমরা, সেটা হয় স্মৃতিমূলক চিন্তা। তারপরে একটা থাকে কল্পনা, যেটার কোনো ভিত্তি নাই, ভবিষ্যতে বা কোনো একটা বিষয় আমরা যখন মানসিকভাবে চিন্তা করি, কল্পনা করি যে আমি যদি এটা হতাম, আমি যদি এটা হতাম, কিন্তু এর যদি কোনো ভিত্তি না থাকে তাহলে সেটা হচ্ছে কল্পনামূলক চিন্তা। আর অনুমান যেটা, সেটা হচ্ছে অতীত ও বর্তমানের উপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান অর্জনের একটা মানসিক প্রক্রিয়া। তো যুক্তিবিদ্যায় সেই স্মৃতিমূলক চিন্তা বা কল্পনামূলক চিন্তা নিয়ে আলোচনা করা হয় না। যে চিন্তা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করা হয় সেটা হচ্ছে অনুমানমূলক চিন্তা, বা অন্যভাবে বলি যে যুক্তিবিদ্যায় অনুমান নিয়ে আলোচনা করা হয়। সেই অনুমানটা কি? অনুমান হলো আমাদের বর্তমানের জানা সত্যের উপর নির্ভর করে ভবিষ্যতের অজানা বিষয়ের জ্ঞান অর্জনের প্রক্রিয়াটাই হচ্ছে অনুমান। তাহলে যুক্তিবিদ্যায় অনুমান বা অনুমানমূলক চিন্তা নিয়ে আলোচনা করে থাকে। এছাড়া যুক্তিবিদ্যা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে যুক্তি, যুক্তিবাক্য, শব্দ, পদ ইত্যাদি বিষয়। কারণ অনুমান যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলেও অনুমান একটি মানসিক প্রক্রিয়া। আর এই অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয়, সেই ভাষায় প্রকাশিত রূপটি হলো যুক্তি। তো যুক্তি হলো কতিপয় যুক্তিবাক্যের সমষ্টি, এবং যুক্তিবাক্য আবার পদ দ্বারা গঠিত হয়। যুক্তিবিদ্যায় আবার সকল শব্দই পদ হতে পারে না। তাই এইসব বিষয় তথা যুক্তি, যুক্তিবাক্য, পদ, শব্দ ইত্যাদি নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। এর অর্থ হলো যে অনুমানকে আমরা ভাষায় প্রকাশ করছি, সেটা হয়ে যাচ্ছে যুক্তি। আর এই যুক্তিটা কিভাবে গঠিত হয়? সে যুক্তিটা গঠিত হয় যুক্তিবাক্য দ্বারা, এবং যুক্তিবাক্যটা আবার পদ দ্বারা। আবার সব শব্দই পদ হয় না, কিছু কিছু শব্দ আছে যেগুলোকে আমরা কখনোই পদ বলতে পারি না। তো সেই শব্দগুলো কি এবং পদ কি, সেই যুক্তিবাক্য কি কিংবা যুক্তি কি, সেই সবগুলো বিষয় নিয়েই আসলে যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। তাই এগুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু। যুক্তিবিদ্যার আরেকটি আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা যুক্তির সহায়ক প্রক্রিয়া। তো আমরা তো বলেছি যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান, এটা তো যুক্তিবিদ্যা আলোচনা করে। পাশাপাশি এই অনুমান বা যুক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে যুক্তি বা অনুমানকে সহায়তা করে এমন কতগুলো বিষয় আছে, যেমন সংজ্ঞাকরণ, ব্যাখ্যাকরণ, শ্রেণীকরণ, বিভাগকরণ ইত্যাদি। এই বিষয়গুলো নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। নির্ভুল বা বৈধ যুক্তিবিন্যাসের ক্ষেত্রে এই প্রক্রিয়াগুলো অনেক সাহায্য করে বলে যুক্তি চর্চায় এই প্রক্রিয়া সম্বন্ধে সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক। তাহলে এই আলোচনাটির অর্থ হলো যে যুক্তিবিদ্যা অনুমান ও যুক্তি নিয়ে তো আলোচনা করেই, পাশাপাশি অনুমান ও যুক্তিকে সাহায্য করে এমন কতকগুলো বিষয়, যেমন সংজ্ঞা, বিভাগ, ব্যাখ্যা, শ্রেণীকরণ ইত্যাদি, এগুলো নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। তাই এগুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু।
এ পর্যায়ে দেখি যে সত্যতার বিভিন্ন দিক আছে, সেগুলো নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। তো যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হলো সত্যকে অর্জন বা সত্যের সন্ধান লাভ করা। এই সত্যতা দুই ধরনের হয়ে থাকে, একটা রূপগত সত্যতা, অন্যটি হচ্ছে বস্তুগত সত্যতা। রূপগত সত্যতা বলতে বোঝায় নিয়মকানুনের দিক হতে সত্যতা, আর বস্তুগত সত্যতা বলতে বোঝায় বাস্তবের সাথে মিল বা সঙ্গতি। অর্থাৎ সত্যতার এই দুই দিক পরস্পর মিলিতভাবে সত্যতার পূর্ণতা দান করে। কাজেই যুক্তিবিদ্যা এই উভয় প্রকার সত্যতা নিয়েই আলোচনা করে। তার মানে হলো যে সত্যতা দুই ধরনের হয়ে থাকে, সত্য জিনিসটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বাস্তবের সাথে মিল, অন্যটি হচ্ছে নিয়মের সাথে মিল। তো এই যে নিয়মের সাথে মিল, এটাও যুক্তিবিদ্যা যেমন আলোচনা করে, তেমনি বাস্তবের সাথেও কোনো বিষয়ের মিল আছে কিনা সেটা নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। যেমন ধরো যে তুমি ঢাকা স্টেট কলেজের একজন শিক্ষার্থী, তো এইটা বাস্তবে তুমি আসলেই ঢাকা স্টেট কলেজের শিক্ষার্থী কিনা সেটা যখন পরীক্ষা করা হয় তখন সেটাকে বলা হয় বাস্তবের সাথে মিল। তো এইটাকে বলছে বস্তুগত সত্যতা, অর্থাৎ তোমার বাস্তবের সাথে মিল আছে যে তুমি হ্যাঁ এই কলেজেরই শিক্ষার্থী। তো এই ধরনের সত্যতা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। পাশাপাশি যুক্তিবিদ্যা রূপগত বা নিয়মগত, যেটাকে আমরা আকারগত সত্যতা বলি, সেটা নিয়েও আলোচনা করে। অর্থাৎ যদি বলা হয় যে তুমি ঢাকা স্টেট কলেজে যখন ক্লাস করবা সরাসরি, তখন তোমাকে কলেজ ড্রেস, তারপরে কলেজ নির্দেশিত আইডি কার্ড, এগুলো নিয়ে কলেজে প্রবেশ করতে হবে। তো এগুলো নিয়ে এই যে নিয়ম কানুনগুলো আছে, এই নিয়ম কানুনগুলো মেনে তুমি প্রবেশ করেছো কিনা, যখন এটা দেখা হবে তখন সেটাকে বলা হবে যে নিয়ম কানুনের দিক হতে সত্যতা। তো এইটাতে গেল একটা বাস্তব উদাহরণ। ঠিক তেমনই যখন আমরা যুক্তিবিদ্যার আলোচনা করতে যাব, তখন দেখব যে যুক্তিতে যখন আমরা আশ্রয় বাক্যগুলো ব্যবহার করব, তখন সেই আশ্রয় বাক্যগুলোতে আমরা যা কিছু বলবো সেটা বাস্তবের সাথে মিল আছে কিনা সেই বিষয়টা যুক্তিবিদ্যা দেখার চেষ্টা করে, যেটাকে বলছি যে বস্তুগত সত্যতা। পাশাপাশি সেই আশ্রয় বাক্যগুলোকে নির্ভর করে বা তার উপর ভিত্তি করে যখন সিদ্ধান্ত প্রদান করা হয়, তখন কতগুলো নিয়ম থাকে, সেই নিয়মগুলো পালন করে আসলে সিদ্ধান্তটা প্রদান করা হচ্ছে কিনা সেটাও দেখা হয় যুক্তিবিদ্যায়। তাহলে সেটাকে তখন বলা হচ্ছে রূপগত সত্যতা। তাহলে যুক্তিবিদ্যায় আকারগত বা রূপগত সত্যতা এবং বস্তুগত সত্যতা দুটো নিয়েই আলোচনা করে থাকে। তো আশা করি এই আলোচনাটি তোমরা বুঝতে পেরেছ। এ পর্যায়ে আসি ষষ্ঠ যে আলোচ্য বিষয়বস্তুর দিক, সেটা হচ্ছে যুক্তিবিদ্যার চিন্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। চিন্তার বিভিন্ন দিকগুলো কি? চিন্তার বিভিন্ন দিকগুলো হচ্ছে যেমন অবধারণ, অনুমান, ধারণা ইত্যাদি। আমরা যদি আরও স্পষ্ট করে বলি তাহলে বলতে পারি যে চিন্তার দুটি দিক আছে, একটি হলো মানসিক অবস্থা, অন্যটি হলো এর ভাষাগত প্রকাশ। তো ধারণা, অবধারণ, অনুমান হলো চিন্তার মানসিক প্রক্রিয়া, আর পদ, যুক্তিবাক্য, যুক্তি হলো যথাক্রমে ওই সব মানসিক প্রক্রিয়ার ভাষাগত রূপ। অর্থাৎ যেটা আমরা ধারণা করছি সেটাকে যখন ভাষায় প্রকাশ করি সেই ধারণাটা, তখন সেটা হয় পদ। আবার যখন আমরা অবধারণ গঠন করি মানসিকভাবে, তখন সেই অবধারণটাকে যখন ভাষায় প্রকাশ করি তখন সেটা হয় যুক্তিবাক্য। আবার যখন আমরা মানসিকভাবে অনুমান করি, তখন ভাষায় যখন সেটাকে প্রকাশ করি তখন সেটা হয় যুক্তি। তো এই যে চিন্তার বিভিন্ন দিকগুলো, মানসিক দিক, অন্যটি ভাষাগত প্রকাশ, এইগুলো নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। তো আমরা বুঝতে পারলাম যে আমরা ধারণা করি, যে অবধারণ করি বা অনুমান করি, এই তিনটাই মানসিক প্রক্রিয়া। আর এই তিনটার আবার ভাষাগত রূপ হচ্ছে পদ, যুক্তিবাক্য, যুক্তি। তাই এই মানসিক প্রক্রিয়াগুলো নিয়ে যেমন যুক্তিবিদ্যা আলোচনা করে, তেমনি এদের ভাষাগত প্রকাশগুলো নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। তো সহজ কথায় চিন্তার বিভিন্ন দিক নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। তো যুক্তিবিদ্যা আর যে বিষয় নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে ভাষার সঠিক ব্যবহার। চিন্তা বা অনুমানের বাহন হলো ভাষা। সঠিক যুক্তি পদ্ধতি প্রণয়নের ক্ষেত্রে ভাষার সঠিক ব্যবহার প্রয়োজন, অন্যথায় একই ভাষা বা শব্দ ভিন্ন অর্থ বা একাধিক অর্থ প্রকাশ করতে পারে। তাই যুক্তিতে ব্যবহারের সময় ভাষার এরূপ দ্ব্যর্থকতা ও অস্পষ্টতা পরিহার করে চলা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যুক্তিবিদ্যা ভাষার সঠিক ব্যবহার নিয়েও আলোচনা করে। অর্থাৎ
যখন আমরা কোনো কথা বলি বা যখন আমরা কোনো শব্দ উচ্চারণ করি, তখন দেখা যায় সেই শব্দটা একই সময় ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে বা একই সময় একের অধিক অর্থও প্রকাশ করতে পারে। তো সেই শব্দটা যেটা আমরা ব্যবহার করছি বা যুক্তি দিয়ে আমরা যেটাকে প্রয়োগ করছি, সেই শব্দটা যাতে একটা সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে যুক্তিবিদ্যা আমাদের নির্দেশনা বা নিয়মকানুন শেখায়। তাই ভাষার যাতে সঠিক ব্যবহার হয়, সেটাও যুক্তিবিদ্যার একটা আলোচ্য বিষয়। তো তাহলে যুক্তিবিদ্যার আরেকটি কি আলোচ্য বিষয় হলো, সেটা হলো ভাষার সঠিক ব্যবহার নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। কারণ কি, যাতে ভাষার অস্পষ্টতা বা দ্ব্যর্থকতা আমরা পরিহার করে চলতে পারি। পাশাপাশি যুক্তিবিদ্যা আরও যে বিষয়টি নিয়ে আলোচনা করে, সেটা হলো বিভিন্ন অনুমানমূলক পদ্ধতি। তো অনুমান প্রধানত দুই ধরনের হয়, একটা হচ্ছে অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। অবরোহ পদ্ধতিতে আমরা একটি প্রতিষ্ঠিত সার্বিক ধারণা হতে বিশেষ ধারণায় পৌঁছাই, আর আরোহ অনুমানে আমরা কতিপয় বিশিষ্ট বা বিশেষ ধারণা হতে একটি সার্বিক ধারণায় উপনীত হই। এই পদ্ধতি দুটি বিচ্ছিন্ন অনুমান প্রক্রিয়া নয়, বরং একই অনুমান পদ্ধতির দুটি ভিন্ন দিক মাত্র। তাই যুক্তিবিদ্যা এই উভয় প্রকার অনুমানমূলক পদ্ধতি এবং তাদের ভিত্তি ও বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করে। অর্থাৎ অনুমান হয় দুই ধরনের, একটাকে বলা হয় আরোহ অনুমান, অন্যটাকে বলা হয় অবরোহ অনুমান। অবরোহ অনুমানে আমরা কি করি, একটা সার্বিক ধারণা থেকে বিশেষ ধারণায় সাধারণত উপনীত হওয়ার চেষ্টা করি। যেমন সকল মানুষ হয় মরণশীল, এই যে সবার সম্পর্কে মরণশীলতা স্বীকার করা হচ্ছে, তা থেকে যখন আমরা বলি যে রহিম হয় একজন মানুষ এবং রহিম হয় মরণশীল, তখন সকল মানুষের এই মরণশীলতা থেকে রহিম নামক একজন ব্যক্তির মরণশীলতায় আমরা পদার্পণ করছি। অর্থাৎ এটা হচ্ছে বেশি থেকে কমের দিকে গমন করছি। তো এই পদ্ধতিটা হচ্ছে অবরোহ পদ্ধতি। অন্যদিকে আমরা কয়েকজন ব্যক্তির মরণশীলতা দেখে যখন সব মানুষ সম্পর্কে মরণশীলতাটাকে স্বীকার করি নেই, তখন সেটাকে বলা হয় আরোহ পদ্ধতি। যেমন আমরা যখন বলি যে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, রফিক হয় মরণশীল, জব্বার হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ এই যে একজন মানুষ, দুইজন মানুষ, রহিম, করিম, যদু, মধু, এইভাবে দুই চারজন মানুষের মরণশীলতা দেখে যখন পৃথিবীর সকল মানুষ সম্পর্কে আমরা মরণশীলতা গুণটিকে স্বীকার করে নেই বা অনুমান করি, তখন সেটাকে বলা হচ্ছে আরোহ পদ্ধতি। তাহলে আরোহ পদ্ধতিটা হচ্ছে কম থেকে বেশির দিকে গমন করে, অন্যদিকে অবরোহ পদ্ধতিটা আমরা দেখলাম বেশি হতে কমের দিকে গমন করে। তো এই যে দুটো পদ্ধতি, এই দুটো পদ্ধতি নিয়ে যুক্তিবিদ্যা বিস্তারিত আলোচনা করে। পাশাপাশি এই দুটো পদ্ধতির ভিত্তি আছে কিনা এবং সেগুলোরও কোনো প্রকারভেদ আছে কিনা, সে বিষয়গুলো নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। তাহলে এই আলোচনাটির সারাংশ দাঁড়াচ্ছে যে বিভিন্ন ধরনের যে অনুমানমূলক পদ্ধতি আছে, সেগুলো নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। এই পর্যায়ে জানব আরেকটি যুক্তিবিদ্যার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, সেটা হচ্ছে চিন্তার মৌলিক নিয়ম। অর্থাৎ আমরা যখন চিন্তা করতে যাই, তখন সেই চিন্তাগুলোর কতগুলো মৌলিক নিয়ম থাকে, যেমন অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, নির্মধ্যম নিয়ম, প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম ইত্যাদি। তো অন্যান্য বিজ্ঞানের মতো এই কতগুলো মৌলিক নিয়মকে প্রমাণ ছাড়াই যুক্তিবিদ্যা সত্য বলে গ্রহণ করে এবং সেগুলো নিয়ে আলোচনা করে থাকে। তো যুক্তি পদ্ধতি প্রমাণের জন্য এবং সত্য আবিষ্কারের জন্য যুক্তিবিদ্যা এসব মূল বিধিকে অনুসরণ করে চলে এবং এগুলোর আলোচনা করে থাকে। তাই এগুলোকেও যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় বলা হয়। অর্থাৎ অভেদ নিয়ম মানে কোনো ভেদাভেদ নেই, বিরোধ নিয়ম অর্থাৎ একটার সাথে আরেকটার যে বিরোধ থাকে সেটা, নির্মধ্যম নিয়ম অর্থাৎ কোনো মধ্যম নাই, মধ্যম রহিত নিয়ম, তাছাড়া প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম, এই বিষয়গুলো যুক্তিবিদ্যা আলোচনা করে। পাশাপাশি যুক্তিবিদ্যা যে বিষয়টি নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে কারণ বা কার্য আবিষ্কারের ও প্রমাণের বিভিন্ন পদ্ধতি। অর্থাৎ কারণ ও কার্য আবিষ্কারের বিভিন্ন পদ্ধতি আছে এবং কারণ বা কার্য আবিষ্কার করার পাশাপাশি প্রমাণ করারও বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। সেগুলো কি, যে যুক্তিবিদ্যাকে আমরা বলি যে যুক্তিবিদ্যা হলো প্রমাণ ও আবিষ্কারের বিজ্ঞান। তাই বিভিন্ন ঘটনার মধ্যে যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা যায় এবং প্রমাণ করা যায় এবং এর জন্য যে পদ্ধতিগুলো আছে, যেমন অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেখী পদ্ধতি, যৌথ পদ্ধতি,
সহপরিবর্তন পদ্ধতি, পরিশেষ পদ্ধতি, এগুলো নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। পাশাপাশি কোনো ঘটনার কারণ বা কার্য আবিষ্কারে, প্রকল্পের গঠন, প্রকল্প কিভাবে প্রমাণ করা যায়, প্রকল্পের বৈধতা ইত্যাদি বিষয় নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ যে যুক্তিবিদ্যা কি কি বিষয় নিয়ে আলোচনা করে। তো এটাই আমরা বলছি যে যুক্তিবিদ্যা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে যুক্তিবিদ্যা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটা হলো প্রমাণ ও আবিষ্কারের বিভিন্ন পদ্ধতি নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। তাহলে এর পাশাপাশি সম্ভাবনা, বিভিন্ন অবনয়ন সূত্র, সেগুলো নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। তো আরও একটি যে বিষয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যুক্তি দোষ বা ত্রুটি বা অনুপপত্তি। তো এগুলো নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। সেই বিভিন্ন ধরনের যুক্তি দোষ ত্রুটিগুলো কি, সেগুলো আমরা যখন বিস্তারিত আলোচনা করব যুক্তিবিদ্যা নিয়ে, তখনই দেখতে পারবো যে সেখানে যুক্তিবিদ্যা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তো কেন এটা নিয়ে আলোচনা করে যুক্তিবিদ্যা? কারণ যুক্তিবিদ্যা নির্ভুল চিন্তা বা সঠিক যুক্তি পদ্ধতির কতগুলো নিয়মকানুন প্রণয়ন করে এবং কিভাবে সেগুলো বাস্তবে প্রয়োগের মাধ্যমে আমরা বৈধ ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি তারও শিক্ষা প্রদান করে। এক্ষেত্রে উক্ত নিয়মকানুনগুলোর অপব্যবহারে যে কোনো সময় আমাদের প্রদত্ত যুক্তিটি ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ হতে পারে। আর এই ত্রুটির বা অনুপপত্তির স্বরূপ যদি আমাদের জানা থাকে, তবে খুব সহজেই আমরা এই ভ্রান্তি বা যুক্তিদোষ পরিহার করে সঠিক যুক্তি প্রদানে সক্ষম হতে পারি। তাই যুক্তিবিদ্যা যুক্তির বিভিন্ন ত্রুটি বা অনুপপত্তি নিয়ে আলোচনা করে থাকে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টিও বুঝতে পেরেছ যে যুক্তিবিদ্যা কী বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। তো যুক্তিবিদ্যা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এখানে সেটা হলো বিভিন্ন ধরনের যুক্তি দোষ বা ত্রুটি, এবং সেগুলো নিয়ে কেন আলোচনা করছে, সেগুলো নিয়ে এজন্যই আলোচনা করছে যে যখন আমরা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করতে যাব এবং যখন আমরা নিজেদের যুক্তিগুলো প্রদান করব, তখন দেখতে পাবো যে সেই যুক্তিগুলোর ক্ষেত্রে কোনো দোষ ত্রুটি হচ্ছে কিনা। যদি সেই দোষ ত্রুটিগুলো হয় তাহলে সেগুলো কী রকম দোষ ত্রুটি এবং সেগুলো থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি, সেই বিষয়গুলো নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। এতে করে অন্যের নিকট আমাদের যুক্তিটির বৈধতা এবং আমাদের যুক্তিটির ভূমিকা আরও জোরালো হয়। তো এই বিষয়গুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। পাশাপাশি যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহারটাও একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে বর্তমান সময়ে মনে করা হয় যে যুক্তিতে প্রতীক ব্যবহারের মাধ্যমে খুব সহজেই যুক্তির বৈধতা নির্ণয় করা যায়। সাম্প্রতিককালের যুক্তিবিদ্যায় জটিল যুক্তিকে সংক্ষেপে প্রকাশ করার জন্য প্রতীকের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। তাই যুক্তিবিদ্যার বিষয়বস্তুতে প্রতীকী যুক্তিবিদ্যাও অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ সাম্প্রতিককালে আমরা দেখতে পাবো যে যুক্তিবিদ্যায় ভাষার ব্যবহারের চেয়ে প্রতীকের ব্যবহারটাই বেশি। অর্থাৎ খুব সংক্ষেপে জটিল জটিল যুক্তিগুলোকে প্রতীকের মাধ্যমে প্রতীকায়িত করে সেগুলোর বৈধতা অবৈধতা নির্ণয় করা হচ্ছে। তো এই কিভাবে একটা যুক্তিকে প্রতীকায়িত করা যায়, একটা বাক্যকে প্রতীকায়িত করা যায় এবং কীভাবে বৈধতা অবৈধতা নির্ণয় করা যায়, তো সেগুলো নিয়েও এখন সাম্প্রতিককালের যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। তাই এটাও যুক্তিতে প্রতীকের ব্যবহার যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনাটা এ পর্যন্তই। তাহলে আমরা লক্ষ্য করলাম বা দেখলাম যে যুক্তিবিদ্যা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করে। যেমন অনুমান নিয়ে আলোচনা করে, তেমনি অনুমানের ভাষায় প্রকাশিত রূপ যুক্তি নিয়েও আলোচনা করে। যুক্তি যেগুলো দ্বারা গঠিত হয় সেগুলো নিয়েও আলোচনা করে। আবার অনুমান ও যুক্তির সহায়ক কতগুলো পদ্ধতি নিয়েও আলোচনা করে। পাশাপাশি অনুমান যে জ্ঞান দেয়, পরোক্ষ জ্ঞান, সেটা নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। এবং চিন্তার যে বিভিন্ন দিক আছে সেগুলো নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। পাশাপাশি ভাষার সঠিক ব্যবহার নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। কার্যকারণ সম্পর্ক, প্রমাণ ও আবিষ্কারের পদ্ধতি নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। বিভিন্ন চিন্তার মৌলিক নিয়ম নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। বিভিন্ন যুক্তি দোষ ত্রুটি নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে এবং যুক্তিতে প্রতীকের ব্যবহার নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। তো আশা করি তোমরা আজকের আলোচনাটি বুঝতে পেরেছ, ভালোভাবে
আজকের আলোচনাটি হৃদয়ঙ্গম করতে পেরেছ। তো এ পর্যায়ে আমাদের যে পর্বটি থাকছে সেটা আলোচনার পূর্বে আমরা পরিশেষে এটাই বলবো যে যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান হওয়ায় এর বিষয়বস্তুতে বিজ্ঞান ও কলা সংক্রান্ত কিছু আলোচনাও যুক্ত হয়েছে। তাছাড়া যুক্তিবিদ্যা চিন্তার স্বরূপ ও আকার নিয়ে আলোচনা করে, কিন্তু চিন্তার স্বরূপ ও আকারকে তাদের বিষয়বস্তু বা উপাদান হতে পৃথক করা যায় না। বিধায় চিন্তার বিষয়বস্তু বা উপাদানও যুক্তিবিদ্যার আলোচনায় এসে যায়। অন্যদিকে চিন্তার বিষয়বস্তু বা উপাদানের স্বরূপ নিয়ে আলোচনা করা দর্শনের কাজ। আবার দর্শনের একটি উপশাখা হিসেবে যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে একটা নিবিড় যোগসূত্র রয়েছে। যুক্তিবিদ জনসন তাই যথার্থই মত প্রকাশ করেছেন যে যুক্তিবিদ্যার পরিধি ও বিষয়বস্তু একদিকে যেমন বিজ্ঞানের পরিধি, অন্যদিকে তেমনি দর্শনের ব্যাপক পরিধির মধ্যে বিস্তৃত। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি যুক্তিবিদ্যার আলোচনাটা বর্তমানকালে এতটাই ব্যাপক হয়ে যাচ্ছে যে সেটা বিজ্ঞানের পরিসর বা পরিধির মধ্যে যেমন জড়িয়ে আছে, বা বিজ্ঞানেরও কিছু বিষয় নিয়ে যেমন যুক্তিবিদ্যা আলোচনা করে, তেমনি দর্শনেরও ব্যাপক পরিধির মধ্যে বিস্তৃত। অর্থাৎ দর্শনেরও অনেক বিষয় যুক্তিবিদ্যার আলোচনায় এসে যায়। তো আমাদের আলোচনাটা এ পর্যন্তই থাকবে আজকের। এ পর্যায়ে আমরা আজকের আলোচনা থেকে যা কিছু শিখলাম সেখান থেকে একটি ছোট্ট মূল্যায়ন পর্ব আমি রাখছি তোমাদের জন্য। অর্থাৎ আজকের আলোচনা থেকে ছোট ছোট কিছু প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, আশা করি তোমরা সেগুলোর সঠিক উত্তর দিতে সক্ষম হবে। তো এই আলোচনা থেকে তোমাদের নিকট আমার প্রথম প্রশ্নটি হলো, অনুমানকে কোন ধরনের জ্ঞানের বাহন বলা হয়? অনুমানকে কোন ধরনের জ্ঞানের বাহন বলা হয় মানে হলো অনুমান আমাদের কোন ধরনের জ্ঞান দিয়ে থাকে। আমরা জেনেছি জ্ঞান হয় দুই ধরনের, একটি প্রত্যক্ষ আর একটি পরোক্ষ। তো অনুমান কোন ধরনের জ্ঞানের সাথে জড়িত বা কোন ধরনের জ্ঞানের বাহন বলা হয়, সেটা হচ্ছে অনুমানকে পরোক্ষ জ্ঞানের বাহন বলা হয়। আশা করি প্রশ্নটির উত্তর তোমরা পেরেছ। এ পর্যায়ে আরেকটি প্রশ্ন, সেটা হলো অনুমানের সহায়ক প্রক্রিয়াগুলো কি কি? অর্থাৎ অনুমানকে সহায়তা করে এরকম প্রক্রিয়াগুলো আমরা আলোচনা করেছি, যেটা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়, সেগুলো কি কি? অনুমানের সহায়ক প্রক্রিয়াগুলো হলো সংজ্ঞা, বিভাগ, ব্যাখ্যা, শ্রেণীকরণ ইত্যাদি। আশা করি প্রশ্নটির উত্তর তোমরা পেরেছ। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যুক্তিবিদ্যা কোন ধরনের সত্যতা নিয়ে আলোচনা করে? আমরা আলোচনা করলাম যে সত্যতা দুই ধরনের হয়, একটা রূপগত, একটা বস্তুগত। তো এই দুই সত্যতার মধ্যে যুক্তিবিদ্যা কোন ধরনের সত্যতা নিয়ে আলোচনা করে? যুক্তিবিদ্যা রূপগত ও বস্তুগত উভয় ধরনের সত্যতা নিয়েই আলোচনা করে। আরেকটি এবং সর্বশেষ প্রশ্ন, সেটি হলো অনুমান কত প্রকারের হয়ে থাকে? আমরা এই বিষয়টিও আলোচনা করেছি। অনুমান আসলে দুই প্রকারের হয়ে থাকে, যত অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই, অর্থাৎ আজকে যারা আমার এই ক্লাসের সাথে যুক্ত আছো তারা সকলেই এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছ। এই প্রশ্নগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এগুলো বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে সাধারণত এসে থাকে। তো এই প্রশ্নগুলো তোমরা যারা পারোনি তারা শিখে নিবে, আর যারা পেরেছো তোমাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম, বা তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের একটা বাড়ির কাজ দিব, সেটা হচ্ছে যুক্তিবিদ্যার সুনির্দিষ্ট পরিসর চিহ্নিত করো। এই কাজটি তোমরা বাসায় সম্পাদন করবে এবং পরবর্তীতে আমার কাছে দেখিয়ে নেবে। তো আজকের আলোচনা আর দীর্ঘায়িত করছি না। তোমরা আজকে যারা আমার এই ক্লাসটির সাথে যুক্ত ছিলে তোমাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী ক্লাসেও তোমরা আমার সাথে যুক্ত থাকবে, সেই প্রত্যাশায় তোমরা সকলেই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।